একে অপরের দিকে তাকাল। একথা শুনে শুদ্ধ ও সায়ন দুই ভাই একে অপরের দিকে তাকালো। সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলার ঠিকঠাক করে বলল, ওভার স্মার্ট সেজন্য ব্রো। খাওয়া খাওয়ির ব্যাপারে আমি কিন্তু কম যাই না। যাও এবার রাস্তা মাপো, নয়তো এমন দোচন দেব মুখ কুচকে আউট করারও সময় পাবে না। একথা বলতে না বলতে সেখানে কালো পোশাধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো। এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে। বুঝতে বাকি রইল না তারা ইয়াসিরের লোক। তবে তাদের দেখে শুদ্ধ ও সায়ন ভয় পাওয়া তো দূর, কপালও কুচকাল না। ছেলেগুলোর শুদ্ধ ও সায়নের দিকে এগোতেই পরপর একই সাথে 5টা অদৃশ্য গুলি এসে বিঁধল ফাঁকা মাটিতে। ভয়ে পিছিয়ে গেল তারা। বুঝল কেউ আড়ালে আছে। তবে ইয়াসির ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল, শ্বশুরবাড়ির লোকদের অসম্মান করতে নেই। বউ গোস্তা করে, পিস্তল নামা। শীতলকে বউ বলায় রাগে শুদ্ধর মাথা চিরচির করে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, সময় ভিক্ষা দিলাম, কলিজার হেফাজত কর, নয়তো তোর কলিজাখানা ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেব এবার। আইসর, জাস্ট ইঞ্চি ইঞ্চি। এরপরই সেখানে গোলাগুলি শুরু হয়। কে মূল্য আর কে বাঁচল দেখার সময় নেই তাদের। ইয়াসিরকে আহত করে ফিরে আসে দুই ভাই। এরপর 12তলা বিল্ডিংয়ের ছাদে বসে কিছু ব্যাপারে আলোচনা করে। কথার মাঝখানে সায়ন হঠাৎ থেমে যায়। তারপর থেমে থেমে বলে, আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গেছে। সায়নের কথা শুনে ছাদের রেলিংয়ের উপর 2 পা ঝুলিয়ে বসল শুদ্ধ। এখান থেকে পরলেইকে লাফাতে। অমাবস্যার রাত হলেও বাতাস বইছে। বাতাসে উঠছে মাথায় চুল। ভাইয়ের দেখা দেখি বসল সায়নও। জনের হাতে বিয়ারের বোতল। মুখ থমথমে। কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ জবাব দিল, তোমার বোন বড্ড নাজুক। পিস্তলের ভার সওয়া দূর, পিস্তল দেখলেই জ্ঞান হারাবে। ইয়াসির শালা যেভাবে পেছনে লেগেছে, ওর এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন। আমরা যতই ওর নজর রাখি, নিজের সেফটি নিজের কাছে। দেখছিস না, এত কড়াকড়ি নজরদারির পরেও পুনরায় আক্রমণ করে বসল বাস্টার্ডটা। ভাবতে পারছিস অ্যাসিডের ছিটেফোঁটা শীতলের মুখের পরলে কি হতো? কি আর হতো? ওই ব্লাডি বিচটার শরীরে 313 রকমের জীবাণু পুশ করে বসে বসে মজা দেখতাম। ভাইয়ের কথা শুনে সায়ন নীরবে মাথা দুলিয়ে মুচকি হাসল। আজকে হাসপাতালের রোবাব না থাকলে সাম্য, সৃজন, সিরাতের সাথে শীতলকেও হাসপাতালের অ্যাডমিট করতে হতো। কারণ হাসপাতালেও ছদ্মবেশে কেউ একজন এসে শীতলের মুখে এসিড ছুড়তে চেয়েছিল। যে ব্যক্তি ছুড়তে চেয়েছিল সে ধরা উঠিয়েছে। আজম এতক্ষণ বোধহয় যত্ন আত্মি করছে। তার হিসাব আগামীকাল করা হবে। সায়ন আপাতত হাসি সামলে গম্ভীর কণ্ঠে বলল, কেউ নাকি আমার বোনকে ভালোবাসে না, বাসবেও না, তবে এত দরদ আসে কোথা থেকে? বাসি না তো, আর বাসলেই বাকি। তোমার বোন ভালোবাসা বুঝে। ভালোবাসা পিষে গুলে খাওয়ালেও বুঝবে না কিছু। পাগলিটা তোকে চোখে হারায় কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না। কথা বল ওর সাথে। আর ভাব কি করবি। কিসের কথা বলছো? সেফটির ব্যাপারে। পৃথিবী এত সুন্দর কেন জানো? কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনো টিকে আছে। খেয়াল করে দেখবে, চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফায়দা খোঁজে। আর বোকারা কষ্ট পাবে জেনেও নিঃস্বার্থভাবে ভালোবেসে। কিন্তু পরিস্থিতি স্বর্ণ ইন্টেলিজেন্ট, আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা আমিও জানি আর তুমিও জানো। মূলত এ কারণে ওর হাতে পিস্তল তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু শীতল বোকা, আবেগী, মাথামোটা। ধীরে সুস্থে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়া ওর বদভ্যাস। মাঝে মাঝে ওর দুষ্টুবুদ্ধিতে ওই ধরা খায়, দেখো না। তাকে যদি পিস্তল দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো, দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে নিয়ে এসব চিন্তা করা যাবে না। ও যেমন আছে তেমনই থাকুক। বরং এসব জানলে ভয় পাবে। সেই ভয়েই কেড়ে নেবে তার ডানা চাপটে মুক্তমনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর সুখ। এর চেয়ে সে তার মতোই থাকুক। আমি আছি তো, ভরসা রাখো আমার উপর। কথা দিচ্ছি, আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলের টোকাও পড়তে দেব না। শুদ্ধর কথাগুলো সায়নও গভীরভাবে ভাবল। শুদ্ধ কথাগুলো ভুল বলেনি। অতঃপর দুই ভাই আরও কিছু ব্যাপারে আলোচনা করল। আধা ঘন্টা পর সেখানে আর কয়েকজন হাজির হলো। তাদের নিয়ে একটা মিটিং হলো। টানা 1.5 ঘন্টা সেই মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে, আর শুদ্ধ হাসপাতালে। আন্ডারস্কোর সময় সময় যেন বহমান স্রোত। সে আপনমনে বইতে থাকে নিজস্ব গতিতে। আমাদের জীবনে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থির নয়। সুখের পরেই যেমন দুঃখের আগমন, তেমনি দুঃখের পরপরই সুখ এসে ভুলিয়ে দেয় কিছু কষ্ট, কিছু ব্যথা।
এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় দুটো সপ্তাহ। সাম্য, সৃজন, সিরাত আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি এসেছে। চিকিৎসা এখানে চলমান তাদের। আরও সপ্তাহ খানিক ওদের হাসপাতালের থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়ি আসার জন্য কেঁদে কেটে হয়রান। ঘুরে ফিরে একই কথা, হাসপাতালের ভালো লাগে না। শুদ্ধ, সায়ন, রুবাব, শখ, স্বর্ণ, শীতল যে যেমন ভাবে পারে তাদের সময় দেয়, হাসাতে চায়। কিন্তু ওরা একসাথে কান্না জুড়ে আবদার ধরে বাড়ি চলো, বাড়ি চলো, এই জায়গা ভালো না। পরে জন নার্সকে তাদের দেখভালের জন্য আনা হয়েছে। রিপোর্টে এসেছে সিরাতের মেরুদণ্ডের হাড় না ভাঙলেও ফাটল ধরেছে। বড্ড ভুগতে হবে ওনাকে। এখনও সোজা হয়ে দাঁড়াতে পারে না। প্রচণ্ড ব্যথা করে। ডাক্তারও জানিয়েছেন শারীরিক ক্ষত সারলেও এই সমস্যা দীর্ঘদিন থাকবে। সব মিলিয়ে কয়েকটা দিন চৌধুরী নিবাস যেন নেতিয়ে পড়েছিল। সুখ হারিয়ে গিয়েছিল যেন বাড়িটা থেকে। আজ গোটা 14 দিনের মাথায় বাড়িটি আবার গমগম করছে। কথার হাট বসেছে। হাসি খুনসুটিতে বাড়ি মেতে উঠেছে। বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছে সকলের আনন্দমেলা। সব সদস্য উপস্থিত। কোনো একটা কারণে হাসছে সবাই। শারাফাত চৌধুরী তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই হাসি মুখ। এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হতো ওনার। হবে নাই বা কেন? এই বাড়ির বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ। তারা কেউ অসুস্থ থাকলে ভালো থাকা যায় নাকি? আজকে 15 রমজান, অথচ এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারেনি। তাই আজ বাড়িতে চলছে ইফতার পার্টি। সব কাজ হাতে হাতে করছে সবাই। সিরাত হুইল চেয়ারে বসে আছে। রোজ প্রতিবেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয়, যার ফলে রোজা রাখতে পারেন না। এই নিয়ে আফসোসের শেষ নেই উনার। সিতারা, শিমিন দুইটা কত কিছু বলে বোঝায়। মানসিক সাপোর্ট দেন। জায়দের সাপোর্ট পেয়ে ওনার বাপের বাড়িতেও যাননি উনি। কারণ উনি খুব ভালো করে জানেন এখানে ওনার বিন্দু পরিমাণ অযত্ন হবে না। বরং এই বাড়ি ছেড়ে গেলে আরও অসুস্থ হয়ে পড়বেন। বিয়ের আগে ভাবতেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি বুঝি আর কোথাও মিলবে না। এখানেই শান্তি, এখানেই সব স্বস্তি। আন্ডারস্কোর। শুদ্ধ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। এসে দেখে তার রুমের দরজা হাঁটো করে খোলা। ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার। পুরনো সেই পার্স আবার দেওয়াতে শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে। কদিন পার্সে কাজ না করায় কাদো কাদো মুখে দরজা থেকে ঘুরে যেত। এখন পার্সে কাজ করছে দেখে এখন সোজা রুমে ঢুকে পড়ে। দুদিন ইগনোর করেছিল দেখে এতিমের মতো মুখ করে তাকাতো। এটা ওটার ছুতোয় কথা বলতে আসতো। 4 দিন আগের রাতে বাসায় ফিরতেই দেখে তারই রুমের দরজার কাছে বসে আছে। সরতে বলতেই কান ধরে কেঁদে কেঁদে বলেছিল, সরি। সে জবাব না দিলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলেছিল, সরি বলছি তো নাকি? আর কতবার বলবো? কেউ আমার উপর রেগে থাকলে আমার খুব কষ্ট হয়। এভাবে সরি বললে কি আর রাগ করে থাকা যায়? নাকি রাগের অভিনয়ে চালিয়ে যাওয়া যায়? অগত্যা থমথমে মুখে বলেছিল সে মাফ করে দিয়েছে, তবে এই শেষবার। অথচ মাফ পাওয়ার খুশিতে সে পূর্বের আবারও বাদরামি শুরু করেছে। যখন তখন রুমে আসা, রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করা, কিছু বললে মুখ ভেঙ্গানো, খেতে বসে তার ভাগের খাবারে ভাগ বসানো, কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে একটু করে দেওয়া। এভাবেই দিন কাটছে। এখন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে। কারণ কিছুক্ষণ আগেও দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে। হয়তো গতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত বের করে বলবে, শুদ্ধ ভাই এই ড্রেসটা কিনে দেন না। এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন। দাম কত? 9,320 টাকা। একটা ড্রেসের দাম 9,000 টাকা। টাকা কি গাছের শুকনো পাতা যে চাইলেই পাওয়া যায়? দেন না শুদ্ধ ভাই। বলছি তো, টাকা নাই। ওই লোকারের সেকেন্ড ড্রয়ারে অনেকগুলো নতুন টাকার বান্ডিল আছে। ওখান থেকে নিন। তুই আবার আমার লকার খুলেছিস? আমি লকার খুলিনি, রুমে এসে দেখি খোলা। উকি মেরে দেখি অনেক টাকা। নতুন করকরার টাকা দেখে টাকা না হাতালে নাকি পাপ হয়। তাই 5টা হাজারের নোট মেরে দিয়েছি। 5,000 নিয়ে আবার ড্রেস কেনার আবদার করছিস? তুলে আছাড় মারার আগে চোখের সামনে থেকে যা, যা বলছি। একথা শুনে ওই মুহূর্তে মন খারাপ করে চলে গেলেও পরে ড্রেসটা নিয়ে ছেড়েছে। আর রুমে যতই টাকা পড়ে থাক সে কখনো হাত দেয় না, বরং সেটা তুলে ঠিক জায়গায় রাখে। এবং সেও বুঝে তাকে রাগাতে পাজিটা এসব বলে। পুরনো কথার ছেদ ঘুটি শুদ্ধ রুমে ঢুকে দেখে শীতল 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে। একটা বালিশ ওর বুকের উপর, ঠোঁটে মিটিমিটি হাসি। তাকে দেখা মাত্রই লাফ মেরে উঠে হড়বড় করে বলল, শুদ্ধ ভাই, দারুণ একটা খবর আছে। শুদ্ধ ওর কথায় কোনো জবাব না দিয়ে ওয়াচ খুলে ওয়ালেটটা বের করে রাখল। সে জানে কিছু না বললেও দারুণ খবরটা শীতল তাকে বলবেই।
তখনও শীতলের চোখে মুখে আনন্দ ঝরে পড়ছে, কিছু একটা নিয়ে খুব খুশি বোধ হয়। তখন সত্যি সত্যি শীতল বলল, কিছুদিন আগে আমলকি গাছের ডালে একটা পাখি বাসা বেঁধেছিল। আজ দেখে এলাম বাসায় দুটো ছানা ফুটেছে। আবার গাছে উঠেছিলি? কই না তো। তাহলে কিভাবে বুঝলি বাসায় দুটো ছানা ফুটেছে? মাটিতে দাঁড়িয়েই দেখলাম। তোর বাপ কোন কোম্পানির ভিটামিন খাওয়াচ্ছে তোকে যে মাটিতে দাঁড়িয়ে উঁচু গাছের মোগডালের সবকিছু দেখতে পাচ্ছিস? একথা শুনে শীতল মুখ গোটা করে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগে শীতল পুনরায় হাজির। করোনায় আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, কিয়ারা ফোন করেছিল ওর বাবা নাকি কোথায় থেকে সাদা পেঁচার ছানা এনেছে। কি নাম রাখবে তাই জিজ্ঞাসা করছিল। পেঁচাটা ছেলে নাকি মেয়ে? ছেলে। তাহলে তোর বাপের নামটা বলে দিতি। বলেছি। তোর বাপের নাম বলেছিস? না, পেঁচাটা দেখামাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল, তাই কিয়ারাকে বলেছি নাম রাখতে আন্ডারস্কোর শোয়াইব শুদ্ধ। একথা বলে শীতল নিজেই খিলখিল করে হেসে একছুটে দৌড়ে পালালো। চোখের পলকেই শুদ্ধর নাগালের বাইরে সে। নয়তো চালাকাটের দর্শন পেতে হতো, খুব ভালো করেই জানে সে। ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুদ্ধ ভ্রুকুৎকাল। তারপর বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল।